এবার প্রধানমন্ত্রীর বিরাট এক ভুল ধরলেন হাসনাত আব্দুল্লাহ। মালয়েশিয়া যাবার স্বপ্ন কি তাহলে ভঙ্গ হলো বাংলাদেশিদের? দর্শক, মালয়েশিয়া যাবার স্বপ্ন দেখেন এদেশের লাখ লাখ সাধারণ মানুষ। একটু স্বচ্ছতা, পরিবারের মুখে একটু হাসি, এটুকুই তো চাওয়া তাদের। কিন্তু সেই স্বপ্ন যদি আবারও কোনো অসাধু সিন্ডিকেটের ফাঁদে আটকা পড়ে, একটু ভাবুন তো, যে দালালবদ্ধ আর সিন্ডিকেট ভাঙার জন্য এত কথা হলো, এত আলোচনা হলো, জুলাইয়ের মতো গণ অভ্যুত্থান হলো, সেই একই চক্র কি আবারও নতুন কোনো চেহারায় ফিরে আসছে? হাসনাত আব্দুল্লাহ একটি বেশ বড় ধরনের অভিযোগ সামনে এনেছেন। তিনি সরাসরি আঙুল তুলেছেন সরকারের শীর্ষ পর্যায়ের একটি অনানুষ্ঠানিক বৈঠকের দিকে। তার একটি ফেসবুক পোস্ট আর আন্তর্জাতিক গণমাধ্যমের একটি রিপোর্ট ঘিরে এখন সারা দেশে তোলপাড় চলছে। সবার মনে এখন একটাই শঙ্কা, মালয়েশিয়ার শ্রমবাজারে আসলে কি ঘটতে যাচ্ছে? দর্শক, আসল ঘটনা তাহলে পরিষ্কার করা যাক। খবর বেরিয়েছে, মালয়েশিয়া শ্রমবাজারের এই বহু আলোচিত সিন্ডিকেটের মূল হোতা আমিন নূরের সাথে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি গোপন বৈঠক হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, বাংলাদেশের মিডিয়া থেকে এই খবরটি মুছে ফেলা হলেও ব্লুমবার্গ সেটাকে রেখে দিয়েছে। ঠিক এই জায়গাটিতেই তিনি প্রধানমন্ত্রীর এমন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। এর পাশাপাশি আরেকটি বড় খবর হলো, মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স ম্যানেজমেন্ট সিস্টেম সম্প্রতি 25টি রিক্রুটিং এজেন্সির একটি তালিকা প্রকাশ করেছে। বাংলাদেশ সরকার সেখানে শর্ত পূরণ করা 423টি এজেন্সির নাম পাঠিয়েছিল। সেখানে কাজ পেয়েছে মাত্র 25টি প্রতিষ্ঠান। আর অভিযোগ উঠেছে, এই 25টির মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান নাকি পরিচিত রাজনৈতিক নেতা কিংবা প্রভাবশালীদের ডামি এজেন্সি। খবরটা শোনার পর আপনি নিশ্চয়ই ভাবছেন, এর প্র্যাকটিক্যাল অর্থটা আসলে কি? সাধারণ মানুষের জন্য এর অর্থ খুবই মারাত্মক। রিক্রুটিং এজেন্সির সংগঠন বাইরা বলছে, আগে এই সিন্ডিকেটে ঢোকার রেট ছিল 5 কোটি টাকা, এবার সেটা নাকি বেড়ে দাঁড়িয়ে গেছে 17 কোটি টাকায়। এর সোজা হিসেব হলো, এজেন্সির এই বাড়তি খরচের চাপ দিন শেষে এই বিদেশগামী অসহায় মানুষদের উপরই পড়বে। সেখানে সরকারি নিয়মে খরচ হবার কথা মাত্র ৭৯,০০০ টাকা, সেখানে এবার একজন কর্মীকে মালয়েশিয়া যেতে 8 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত গুনতে হবে। হাসনাত আব্দুল্লাহর অভিযোগটা এখানেই। তিনি বলেছেন, আগে হয়তো সরাসরি মন্ত্রী এমপিদের প্রতিষ্ঠান সিন্ডিকেটে ছিল, আর এবার কৌশল পাল্টে রাজনৈতিক নেতাদের আত্মীয় বা ঘনিষ্ঠদের নাম ব্যবহার করা হচ্ছে। অভিযোগ উঠেছে, যুবদলের এক নেতার স্ত্রী, প্রেস সচিবের আত্মীয় এবং সাবেক প্রভাবশালী নেতার স্ত্রীর প্রতিষ্ঠানও নাকি এই তালিকায় ঢুকেছে। অর্থাৎ শোষণ করার সিস্টেমটা একই রয়ে গেছে। দর্শক, এখন একটু পেছনের দিকে তাকানো দরকার। মালয়েশিয়ার শ্রমবাজার দিয়ে এই সিন্ডিকেট গেম কিন্তু দেশে আজ নতুন কোনো বিষয় নয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2024 সালের সেই করুণ দৃশ্যগুলোর কথা। হাজার হাজার মানুষ বিমানবন্দরে বসে হাউমাউ করে কাঁদছিল। সব কাগজ ঠিক থাকার পরেও প্রায় 17,000 কর্মী সেবার দেশ ছাড়তে পারেননি। জমি বিক্রি করে চড়া সুদে ঋণ দিয়ে তারা একেবারে পথে বসেছিলেন। 2021 সালের সিন্ডিকেটের কারণে কর্মীদের 5.5 লাখ টাকা পর্যন্ত বাড়তি খরচ গুনতে হয়েছিল। ওই সময়ে যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল, তাদের অনেকেই পরে মামলার মুখে পড়েছেন, জেলেও গেছেন। আর মালয়েশিয়ার এই সিন্ডিকেটের নাটের গুরু হিসেবে সবসময় যার নাম সামনে এসেছে, তিনি হলেন আমিন নূর। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, তিনি মালয়েশিয়ার 2 বার গ্রেপ্তারও হয়েছেন। অথচ এই পুরনো কাঠামোটাই যেন আজ আবার নতুন করে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে। ঠিক এই জায়গাতেই পুরো হিসেবটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। দেশে বর্তমানে 2100-র বেশি বৈধ রিক্রুটিং এজেন্সি আছে। সবাই অন্তত 50টি ভালো সুনামের সাথে কাজ করা প্রতিষ্ঠানের নাম জানে। কিন্তু এবার যে 25টি এজেন্সিকে কাজ দেয়া হলো, তাদের মধ্যে অনেকেই সাধারণ মানুষের কাছে একেবারেই অখ্যাত। আরও মারাত্মক ব্যাপার হলো, ম্যানগ্রোভ, চাঁদপুর ও স্মার্ট নামের 3টি নতুন প্রতিষ্ঠান এবার কাজ পেয়েছে বলে খবর বেরিয়েছে। অভিযোগ আছে, অতীতে যারা সিন্ডিকেট বিরোধী আন্দোলন করেছিল, এই প্রতিষ্ঠানগুলো তাদের সরাসরি বিরোধিতা করেছিল। এমনকি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের এজেন্সির নামও নাকি এই তালিকায় রয়েছে। তাহলে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন জাগে, এরা আসলে কাদের খুঁটির জোরে কাজ পেল? বিষয়টাকে যদি আমরা অন্য একটি দিক থেকে দেখি, তাহলে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির বক্তব্যটা বুঝতে হবে। এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া পরিষ্কার বলেছেন, 2 বছর পর বাজার খোলায়
তারা খুশি এবং এটাকে স্বাগত জানান। কিন্তু এত এজেন্সি থাকতে শুধু 25 জনকে কেন সুযোগ দেওয়া হলো, তার কোনো স্বচ্ছ ব্যাখ্যা নেই। অন্যদিকে সরকারি দৃষ্টিকোণ থেকে হয়তো ভাবা হতে পারে রাষ্ট্রীয় বা কূটনৈতিক স্বার্থে যে কারো সাথেই আলোচনা করা যেতে পারে। হয়তো সরকার চাইছে যে কোনো মূল্যে বাজারটা চালু হোক। দেশের অর্থনীতি সচল রাখতে রেমিটেন্সের প্রবাহ বাড়ানোটা এখন সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ। শ্রমবাজার খোলার এই মরিয়া চেষ্টা হয়তো তাদের দিক থেকেই আছে, কিন্তু এই চেষ্টার মধ্যে কতটা স্বচ্ছতা আছে সেটাই এখন সবচেয়ে বড় বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে সরকারি এই যুক্তির বিপরীতেও কিন্তু বেশ কিছু শক্ত যুক্তি রয়েছে। হাসনাত আব্দুল্লাহ যে প্রশ্ন করেছেন সেটা কোনোভাবেই এড়িয়ে যাবার সুযোগ নেই। শ্রমবাজারের স্বার্থে যদি আলোচনা করতেই হয়, তাহলে প্রধানমন্ত্রী কেন নির্ধারিত আনুষ্ঠানিক সফরের বাইরে গিয়ে একজন বিতর্কিত ব্যবসায়ীর সাথে গোপন বৈঠক করছেন? যে আমির নূরকে নিয়ে দেশে বিদেশে এত বিতর্ক, এত অভিযোগ, তার সাথে এমন আনুষ্ঠানিক বৈঠক সাধারণ মানুষের মনে তো সন্দেহ তৈরি করবেই। সরকার যদি আসলেই স্বচ্ছতা চায়, তবে এই বৈঠকের খবর আন্তর্জাতিক মিডিয়া থেকে কেন জানতে হবে? সমালোচকরা বলছেন, রাষ্ট্রীয় স্বার্থের দোহাই দিয়ে আসলে একটি বিশেষ গোষ্ঠীর পকেট ভারী করার সুযোগ করে দেয়া হচ্ছে। কারণ সিন্ডিকেটের কারণে যখন একজন কর্মীর 10 লাখ টাকা খরচ হয়, তখন সেটা দেশের অর্থনীতির জন্য কোনো লাভ বয়ে আনে না, বরং সেটা এক ধরনের মানি লন্ডারিং। এসব সমীকরণ মেলাতে গিয়েই একটা চরম হতাশার জায়গা তৈরি হয়েছে। এত বড় একটা পরিবর্তনের পর মানুষের আশা ছিল অন্তত মালয়েশিয়ার শ্রম বাজারে কোনো ধরনের সিন্ডিকেট হবে না, সাধারণ প্রবাসীদের আর জিম্মি হতে হবে না। কিন্তু হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত আক্ষেপ করে বলেছেন, আমার রাষ্ট্র তার নাগরিকদের এই দালালতন্ত্র, সিন্ডিকেট ও ভাগ বাটোয়ারার রাজনীতি থেকে মুক্তি দিতে পারল না। অর্থাৎ যে পুরনো ব্যবস্থা ভাঙার কথা ছিল, সেই পুরনো পথেই যেন আবার হাঁটছে সবাই। এটা শুধু একটা শ্রমবাজারের প্রশ্ন নয়, এটা আসলে সাধারণ মানুষের আস্থার একটা বড় পরাজয় হিসেবে দেখছেন অনেকেই। এখন সবার মনে একটাই প্রশ্ন, সামনে আসলে কি হতে যাচ্ছে? এখান থেকে আমরা 3টি সম্ভাব্য পরিস্থিতির কথা ভাবতে পারি। প্রথমত, চারদিকের এত কড়া সমালোচনা, এনসিপির বিবৃতি আর হাসনাত আব্দুল্লাহর মতো নেতাদের চাপের কারণে সরকার হয়তো বাধ্য হয়ে এই 25 এজেন্সির তালিকা নিয়ে নতুন করে ভাববে। তারা হয়তো আবার সবার জন্য সমান সুযোগ তৈরি করে একটি স্বচ্ছ প্রক্রিয়া চালু করার উদ্যোগ নিতে পারে। আর দ্বিতীয় সম্ভাবনাটি হলো, সরকার হয়তো এই সমালোচনাগুলো গায়েই মাখবে না। এই 25 এজেন্সির মাধ্যমেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে। তখন বাধ্য হয়ে সাধারণ মানুষের সেই 8 থেকে 10 লাখ টাকা দিয়েই বিদেশ যেতে হবে। এতে সিন্ডিকেট আরও বেশি শক্তিশালী হবে। এবং তৃতীয় সম্ভাবনা হলো, এই সিন্ডিকেট আর দুর্নীতি এত অভিযোগ দেখে মালয়েশিয়া সরকার হয়তো বিরক্ত হয়ে আবার বাজারটাই স্থগিত করে দিবে। এর ফলে 2024 সালের মতো আবারও হাজার হাজার মানুষ পথে বসবে। প্রিয় দর্শক, এই পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।